ইতিহাসের বাঁক বদলে দেয়া জুলাই শুরু। আবু সাঈদের কবর জিয়ারত করে দেশ গড়তে পদযাত্রা এনসিপির। বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে অটল থাকার ঘোষণা। ডেঙ্গিতে দেশে একজনের মৃত্যু, 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি 386। করোনার সংক্রমণ বাড়লেও কিট সংকটে বন্ধ রংপুর মেডিকেলের পিসিআর ল্যাব, প্রস্তুত হয়নি আইসোলেশন সেন্টার। এবং ইতিহাস গড়ল ইস্টার্ন রিফাইনারি, 15,35,000 মেট্রিক টন তেল পরিশোধনের রেকর্ড। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে মাইল ফলক, বলছেন সংশ্লিষ্টরা। বাংলার সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। শুরুতেই রক্তাক্ত জুলাই প্রসঙ্গ। শুরু হলো ইতিহাসের বাঁক বদলে দেয়া রক্তাক্ত জুলাই। রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে দেশ গড়তে জুলাই পদযাত্রা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি। কর্মসূচিতে অংশ নিয়ে দলের শীর্ষ নেতারা বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে অটল থাকার ঘোষণা দেন। জুলাই সনদ নিয়ে টালবাহানা সহ্য করা হবে না জানিয়ে এনসিপি নেতারা বলেন, সারা দেশের ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে জুলাই সনদ আদায় করা হবে। মঙ্গলবার রংপুরের পীরগঞ্জে সে আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির সূচনা করল জাতীয় নাগরিক পার্টি। জিয়ারত শেষে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই জুড়ে এই কর্মসূচির মাধ্যমে দেশের প্রতিটি প্রান্তে পৌঁছাতে চায় এনসিপি। এছাড়াও বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে এনসিপির অটল অবস্থানের কথাও জানান তিনি। জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ নিয়ে টালবাহানা শুরু হয়েছে। আমরা স্পষ্টভাবে হুঁশিয়ারি দিতে চাই, যদি সরকার বা অন্য কেউ মনে করে থাকে যে এই যে হাজারো লক্ষ মানুষ যারা রাজপথে নেমে এসেছিল তারা ঘরে ফিরে গিয়েছে, তাহলে আপনারা ভুল ভাবছেন। আমাদের যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ, সেটি আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। গণহত্যার বিচার ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে আবারও নতুন সংবিধান রচনার দাবি জানান দলটির সদস্য সচিব আক্তার হোসেন। যারা গণহত্যা সংগঠিত করেছে, বাংলাদেশের উপরে মানবতা বিরোধী অপরাধ চাপিয়ে দিয়েছে, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। একই সাথে বাংলাদেশের পুরনো যে সংবিধান, এই মুজিববাদী সংবিধান ফেলে দিয়ে নতুন এক সংবিধান প্রণয়ন করতে গণপরিষদ নির্বাচনের আয়োজন করতে হবে। শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে সূচনা হলো এনসিপির জুলাই বর্ষপূর্তি কর্মসূচি। মাসব্যাপী সারা দেশে এই কর্মসূচির মাধ্যমে বিচার সংস্কার ও নতুন বন্দোবস্তের পক্ষে জনমত তৈরি করার প্রত্যয় এনসিপি নেতাদের। পরে পদযাত্রার অংশ হিসেবে গাড়িবহর নিয়ে গাইবান্ধা অভিমুখে রওনা দেয় এনসিপি নেতাকর্মীরা। যাত্রাপথে সংক্ষিপ্ত বিরতি দিয়ে বিভিন্ন জায়গায় স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন দলের নেতারা। বিকেলে গাইবান্ধা পৌঁছানোর পর শহীদ মিনার অভিমুখে পদযাত্রা শেষে নেতারা বলেন, মৌলিক সংস্কারের মধ্য দিয়েই নির্বাচনে যেতে হবে। ভারত থেকে পতিত সরকারের দোসররা ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ তাদের। জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করে নতুন দেশ গড়ার লক্ষ্যে এনসিপি মাঠে নেমেছে বলেও জানান তারা। 2024 সালে আমরা শেখ হাসিনাকে উৎখাত করার জন্য রাজপথে নেমেছিলাম। এখন আমাদের উৎখাত হয়েছে, পতন হয়েছে, কিন্তু নতুন দেশ এখনো গঠন হয়নি। সেই নতুন দেশ গঠনের জন্য এবার আমরা রাজপথে নেমেছি। পদযাত্রা শেষে গাইবান্ধা থেকে আবারও রংপুরে ফিরে যান এনসিপি নেতাকর্মীরা। শাবাব ওয়াসি, সময় সংবাদ, রংপুর। জুলাই বিপ্লব স্মরণে দেশের বিভিন্ন স্থানে র্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 0 পয়েন্ট থেকে র্যালি শুরু হয়ে কাটাপাহাড় সড়ক পেরিয়ে প্রশাসনিক ভবনে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে অংশ নিয়ে উপাচার্য অধ্যাপক ডক্টর ইয়াহিয়া আখতার বলেন, জুলাইয়ের চেতনা ধারণ করে দুর্নীতিমুক্ত ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে হবে। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে বিশেষ দোয়া মাহফিল হয়েছে ময়মনসিংহ ও খুলনায়। তাদের আত্মত্যাগ স্মরণ করে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। দেশে ডেঙ্গিতে আরও একজনের মৃত্যু হয়েছে। 24 ঘন্টায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 386 জন। সবচেয়ে নাজুক অবস্থা বরগুনায়। জেলায় নতুন করে 93 জন সহ মোট আক্রান্তের সংখ্যা 3025 জন। সোমবার রাতে বরগুনা থেকে বরিশাল নেয়ার পথে বিপ্লব নামের এক ব্যক্তির মৃত্যু হয়। জেলায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মারা যাওয়া 27 জনের মধ্যে 24 জনের বাড়ি বরগুনা সদর, একজনের বাড়ি পাথরঘাটা ও 2 জনের বাড়ি বেতাগীতে। এছাড়া জেলায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন 217 জন।
নতুন করে করোনার সংক্রমণের আশঙ্কা বাড়লেও প্রয়োজনীয় কিট, রিএজেন্ট আর জনবল সংকটে বন্ধ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের 2 PCR ল্যাব। ফলে করোনা পরীক্ষার জন্য এখন একমাত্র ভরসা র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। অন্যদিকে এখনও প্রস্তুত হয়নি আইসোলেশন সেন্টারও। তারিকুল ইসলামের ছবিতে আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। দেশে আবারও শুরু হয়েছে করোনার সংক্রমণ, তবে রংপুরে নেই জনসচেতনতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতা। এরই মধ্যে রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ে করোনা আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন। বিশেষজ্ঞরা বলছেন, সময়ের সঙ্গে নিজের গতি প্রকৃতি বদলেছে করোনা ভাইরাস। এ কারণে উপসর্গ বোঝার আগেই আক্রান্ত হচ্ছেন রোগীরা। এ অবস্থায় করোনা পরীক্ষায় পুরাতন কিট কতটা কাজ করবে তা নিয়ে রয়েছে প্রশ্ন। করোনার বহুত ভ্যারাইটি আসছে, সুতরাং বর্তমানে যে অ্যান্টিজেন কিটটা চালু আছে, যে পিসিআর কিটটা চালু আছে, সেইটা মানে এক্স্যাক্ট 100% রেজাল্ট নাও দিতে পারে। সুতরাং দেখা যাবে যে পিসিআর নেগেটিভ হলেও পজিটিভ হওয়ার সম্ভাবনা থেকে যায়। এদিকে রংপুর মেডিকেল কলেজে 2020 সালে চালু হওয়া RT-PCR ল্যাব দীর্ঘদিন ধরে অচল। তবে হাসপাতালে একটি নতুন PCR ল্যাব স্থাপন করা হলেও প্রয়োজনীয় কিট, রিএজেন্ট আর জনবল সংকটে শুরু হয়নি কার্যক্রম। এখনও প্রস্তুত হয়নি রংপুর শিশু হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টার। যেহেতু 2 বছর মাঝখানে বন্ধ ছিল, জনবল বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে গেছে, কেউ কেউ হয়তো প্রজেক্টের আওতায় ছিল, এরা চাকরি শেষ হয়ে গেছে। আমরা নতুন করে জনবল আমাদের ডিজি অফিসে প্রেরণ করেছি। আমরা প্রস্তুতি নিচ্ছি। আমাদের এখানে যে 100 শয্যা শিশু হাসপাতালটি এর আগে কোভিড হাসপাতাল হিসেবে কার্যক্রম পরিচালনা করা হয়েছিল, ওইটিকে আমরা আবার আগাম সতর্কতা হিসাবে আমরা এটাকে ব্যবহার উপযোগী, অনেকদিন বন্ধ ছিল, এটাকে এখন আবার ব্যবহার উপযোগী করার ব্যবস্থা করতেছি। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে গত 1 সপ্তাহে রংপুর বিভাগে 5 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। 2 ভারতীয় নাগরিক নিয়েছেন বাংলাদেশের নাগরিকত্ব সনদ ও জাতীয় পরিচয়পত্র। পঞ্চগড়ের বোদা উপজেলার মারিয়া বামনহাট ইউনিয়নের জায়গিরপাড়া এলাকার বাসিন্দা হিসেবে কিনেছেন বাংলাদেশের সিম, খুলেছেন ব্যাংক অ্যাকাউন্টও। বিষয়টি জানাজানির পর চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এরই মধ্যে তদন্ত শুরু করে ওই 2 NID ব্লক করার কথা জানিয়েছে সংশ্লিষ্ট বিভাগ। সোহাগ হায়দারের রিপোর্টে বিস্তারিত। বজেন্দ্রনাথ রায় প্রধান ও ভবেন্দ্রনাথ রায় প্রধান নথি অনুযায়ী ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি থানার মাগুরমারি গ্রামের বাসিন্দা তারা, অথচ সম্প্রতি তারা বাংলাদেশের নাগরিকত্ব সনদ নিয়েছেন পঞ্চগড়ের বোদা উপজেলার মারিয়া বামনহাট ইউনিয়নের জায়গিরপাড়া এলাকা থেকে। কিনেছেন বাংলাদেশি সিম, খুলেছেন ব্যাংক অ্যাকাউন্ট। সম্প্রতি তাদের বাংলাদেশি নাগরিকত্ব নেওয়া প্রকাশ পেলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ বিষয়ে খোঁজ নেওয়া হলে জায়গিরপাড়া এলাকার কোনো বাসিন্দা তাদের চিনতে পারেননি। হিন্দু মুসলমান যারা এখানে আছে সবাইকে চিনি জায়গিরপাড়া। এই পরিবারটাকে তো আমি চিনি না। 80 বছর পর্যন্ত লোক আছে, তারা কোনোদিন বলতে পারতেছে না, ছবিগুলো দেখে বলতে পারতেছে না এরা এই জায়গার মানুষ। আমরা ভোটার তালিকারও কাজ করছি, আমার জানা মতে এই নামে কোনো ব্যক্তি এই এলাকায় নেই। উপজেলা প্রশাসন বলছে, বিষয়টি জানার পর ওই 2 ভারতীয় নাগরিক কিভাবে বাংলাদেশি জন্ম সনদ ও ভোটার কার্ড করলো তা নিয়ে তদন্ত চলছে। আর এরই মধ্যে অভিযুক্তদের NID ব্লক করা হয়েছে বলে জানায় নির্বাচন অফিস। তদন্তে বের হয়ে আসছে, তখন নির্বাচন অফিস তাদের এই এটা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে, আপাতত স্থগিত করেছে এবং সকল কার্যক্রম বন্ধ আছে। যেহেতু এটা তদন্তাধীন এবং এখনো সিদ্ধান্ত হয়নি, সে প্রেক্ষিতে বর্তমানে 2টি NID ব্লক করা আছে। ভারতীয় নাগরিক বাংলাদেশি বাসিন্দা হওয়ার রহস্য উন্মোচনে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি এলাকাবাসীর। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের সিট বরাদ্দ না দিয়ে ক্লাস শুরুর প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্র শিবির। প্রতীকী সিট বন্টন কর্মসূচি পালন করেছে সংগঠনটি। দুপুরে বুদ্ধিজীবী চত্বরে জড়ো হন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের নেতাকর্মীরা। এতে অংশ নেন 2024-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। প্রতীকী প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করেন ইসলামী ছাত্র শিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাহিত্য সম্পাদক সাইদ বিন হাবিব এবং ICT সেলের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন দপ্তর সম্পাদক মোহাম্মদ পারভেজ। এ সময় সেখানে বেঞ্চ পেতে প্রতীকী সিট তৈরি করে শিক্ষার্থীদের মাঝে সিট বন্টন করেন তারা। হলে সিট না থাকায় তারা হল হিসেবে ভিসির বাসভবন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্লাবকে প্রতীকী হল হিসেবে
আসন বন্টন করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আয়তন সবচেয়ে বেশি 2300 একর 2100 একর, কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এখনো প্রশাসন 20% বেশি আবাসন নিশ্চিত করতে পারে নাই। বর্তমান যে প্রশাসন রয়েছে আমরা বলি জুলাইয়ের প্রশাসন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের ভাষা বুঝবে বলে আমরা মনে করছি, কিন্তু 10 মাসে এখন পর্যন্ত তারা এখানে কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে পারে নাই। রংপুর সমন্বিত শিশু পুনর্বাসন বালিকা কেন্দ্র থেকে নিখোঁজের 19 দিন পার হলেও উদ্ধার হয়নি 2 কিশোরী আশা ও নিতু। এদিকে উদ্ধার হওয়া অন্য 2 কিশোরীর মধ্যে একজনের অভিযোগ, গণমাধ্যমে কথা বলায় আবারও নির্যাতনের শিকার হতে হয়েছে তাকে। তবে সব অভিযোগ অস্বীকার করেছে সমাজসেবা অধিদপ্তর। তারিকুল ইসলামের ছবিতে রেদওয়ান হিমেলের রিপোর্ট। গত 12 জুন রাতে রংপুর সমন্বিত বালিকা শিশু পুনর্বাসন কেন্দ্র থেকে নিখোঁজ হন কিশোরী নিতু, স্মৃতি, কৃতি ও আশা। তাদের মধ্যে 2 জন ফিরে এলো, এখনও নিখোঁজ নিতু ও আশা। ফিরে আসা কিশোরী স্মৃতি আক্তারের অভিযোগ, পালিয়ে রক্ষা পেলেও গণমাধ্যমে কথা বলায় পুনরায় তার চুল কেটে দেওয়া হয় কেন্দ্রেই। সেদিন রাতে পালে আসছে, আসার পরে আমি তুলি না ওদেরকে, বলি তুমি যাও সেখানে ছেলে থাকো, বলে তুমি মা জানো না এখানে অনেক ঘটনা। আমি বললাম শুনবো না কোনো কথা। 4টা মেয়ে আমাকে জোর করে ধরে কই কি আপনি তো আমার মায়ের মতন, আমাকে বাঁচান। ঘুমাইছিলাম, আমার চুল কাটছে, কাটার পরে দ্বিতীয় দিন আমি অসুস্থ হয়ে গেছি, হাত পা উঠাতে পারি না। ম্যাডামকে বলছি, ম্যাডাম আসি দেখছে। 25 জুন রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক স্মৃতির জবানবন্দি গ্রহণ করে মা মুক্তি বেগমের জিম্মায় দেন। কোর্ট অর্ডার দিয়েছে যেই ভিকটিম আবেদন মতো তার মায়ের কাছে থাকবে, মার কাছে তাকে দিয়ে দেওয়া হয়েছে। তবে সমাজসেবা অধিদপ্তর নির্যাতনের সব অভিযোগ অস্বীকার করেছে, আর নিখোঁজ 2 কিশোরীকে খুঁজে বের করতে চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। এটা সম্পূর্ণ মিথ্যা। ওই শিশুটাকে নির্যাতনের কোনো প্রশ্ন আসে। আমি 1 বছর হলে দায়িত্ব আছে, 1 বছরের মধ্যে সম্রাট নামে কোনো ডাক্তার পাঠানো হয়নি। ওখানে যদি কখনো চিকিৎসার প্রয়োজন হয় মহিলা স্টাফ দ্বারা আমি মেডিকেলে চিকিৎসা করাই, আমি অন্য কাউকে দ্বারা চিকিৎসা করাইনি। 2 জনকে আমরা উদ্ধার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করছি, আর বাকি 2 জন যারা আছে তাদেরকে আমরা অনুসন্ধান করতেছি, তাদেরকে উদ্ধারের চেষ্টা করছি। এদিকে নিখোঁজ 2 কিশোরীকে উদ্ধার ও দায়ীদের বিচারের দাবিতে রংপুরে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করেন স্থানীয়রা। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। কুমিল্লার মুরাদনগর সহ দেশের বিভিন্ন স্থানে নারী শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার প্রতিবাদ জানিয়ে রাজশাহী ও বরিশালে মানববন্ধন এবং বিক্ষোভ হয়েছে। সকালে রাজশাহী সাহেব বাজার 0 পয়েন্টে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ আদিবাসী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বক্তারা বলেন, প্রচলিত আইনে সঠিক তদন্ত করে দ্রুত বিচারের দৃষ্টান্ত স্থাপন করা গেলে নারী নির্যাতন, ধর্ষণ, হত্যার ঘটনা কমে আসবে। এদিকে মুরাদনগরে নারী ধর্ষণ ও নিপীড়নের ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবিতে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বিক্ষোভ সমাবেশ করে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জুলফিকার আলী হায়দারের পদত্যাগের দাবিতে এবার রূপসা সেতুর টোল প্লাজায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। বিকেল 4টা থেকে 5:30 পর্যন্ত 1.5 ঘন্টা বিক্ষোভ করে তারা। এতে বন্ধ হয়ে যায় খুলনার প্রবেশদ্বার, সৃষ্টি হয় দীর্ঘ যানজট। গত 25 জুন থেকে পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে ছাত্র জনতার ব্যানারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপির নেতাকর্মীরা নানা কর্মসূচি পালন করে আসছে। পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দেন তারা। মুন্সিগঞ্জে ছাত্র জনতার আন্দোলনে নিহত সজল হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ফয়সাল বিপ্লবের জামিন নামঞ্জুর করে 7 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। পুলিশ 10 দিনের রিমান্ড আবেদন করে সকালে তাকে আদালতে তুললে এই আদেশ দেন বিচারক। গত 4 অগাস্ট সদরে সরকার পতন আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের ওপর হামলা চালায়, এতে নিহত হন 3 জন। এ ঘটনায় মামলা হলে পুলিশি অভিযানে 22 জুন রাজধানীর মণিপুরি পাড়া থেকে গ্রেফতার হয় মুন্সিগঞ্জ 3 আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা ফয়সাল বিপ্লব। সড়ক পরিবহন আইন 2018 বাস ও ট্রাকের ইকোনমিক লাইফ টাইম বাতিলের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন হয়েছে। সকালে শহরের কাউতলি মোড়ে কর্মসূচি পালন করেন জেলা বাস ট্রাক মালিক শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। বক্তারা বলেন, গত 2023 সালে তৎকালীন সরকার সড়ক পরিবহন আইন 2018 নামে সংশোধন করে অধ্যাদেশ জারি করেছিল। সে সময় বাস ট্রাক মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিবাদের মুখে তা বন্ধ করা হলেও
অন্তর্বর্তী সরকার তা পুনরায় চালুর সিদ্ধান্ত নেয়, যা বাতিলের দাবি জানায় সংগঠনটি। রংপুরে কারমাইকেল কলেজের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত অভিযান চালায় জেলা প্রশাসন, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস। এ সময় অবৈধভাবে গড়ে তোলা 13টি ব্যবসা প্রতিষ্ঠান সহ ঘর বাড়ি ভেঙে ফেলা হয়। দীর্ঘদিন পর প্রশাসনের এমন উদ্যোগে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। সংশ্লিষ্টরা বলছেন, কারমাইকেল কলেজের জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে। চাঁপাইনবাবগঞ্জে আম ও আমজাত পণ্য সংরক্ষণাগার এবং আমে ব্যবহৃত ফ্রুট প্যাক প্রস্তুতকারক কারখানা পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আরিফ সুয়ুকু। দুপুরে সদর উপজেলা মহারাজপুরে যান তিনি। এ সময় একটি আম বাগান ঘুরে দেখেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের ব্যবসায়ী ও আম চাষিদের আগ্রহ থাকলে ইন্দোনেশিয়াতে আম রফতানিতে সহযোগিতা করা হবে। ঢাকাস্থ ইন্দোনেশিয়া দূতাবাসের 3rd সেক্রেটারি রব্বি ফেরলি হারগা ও চাঁপাই এগ্রো ইন্ডাস্ট্রির চেয়ারম্যান জেসমিন আক্তার সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। 57 বছরের ইতিহাস ভেঙে সর্বোচ্চ জ্বালানি তেল পরিশোধন করল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি। অতীতের সব রেকর্ড ভেঙে সদ্য সমাপ্ত অর্থবছরে প্রতিষ্ঠানটি 15,35,000 মেট্রিক টন জ্বালানি তেল পরিশোধন করেছে। এ সফলতা দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ মাইলফলক বলছেন সংশ্লিষ্টরা। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। 15 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল পরিশোধনের সক্ষমতা নিয়ে পূর্ব পাকিস্তানের জ্বালানি তেলের চাহিদা মেটাতে তৎকালীন সরকার 1963 সালে ইস্টার্ন রিফাইনারি নির্মাণের উদ্যোগ নেয়, যেটি বাণিজ্যিক উৎপাদনে যায় 1968 সালে। এখনও প্রতিষ্ঠানটি দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল পরিশোধনাগার। প্রতিষ্ঠা 57 বছরে শোধনাগারটি বিভিন্ন বছরে উৎপাদনের সক্ষমতা ধারের কাছে, আবার কখনো কখনো কম উৎপাদন করে আসছিল। এবারই অতীতের সব রেকর্ড ভেঙে অর্থ বছরের শেষে এসে 15,35,000 মেট্রিক টন জ্বালানি তেল পরিশোধন করেছে। যারা রাত দিন পরিশ্রম করে পুরনো একটি প্রতিষ্ঠানকে সচল রেখেছে, সর্বোচ্চ সক্ষমতায় প্রসেসিং করতে পেরেছে। 15,35,000 মেট্রিক টন ক্রুড প্রসেস করেছে, যেটি আসলেই আমরা বলবো যে আমাদের একটা বিস্ময়কর ব্যাপার। তো আমরা আশা করি এটি আমরা যেটা করেছি এটা আমরা হয়তো চলে যাবো, আমাদের যারা পরবর্তী জেনারেশন এমপ্লয়ি আছে তারা হয়তো আগামী 2-3 বছরের মধ্যে আপনি আবার ইনভাইটেড হবেন যে 15-35-এরও বেশি তারা অতিক্রম করবে। অর্ধশত বছরের পুরনো যন্ত্রপাতি দিয়ে রেকর্ড সর্বোচ্চ জ্বালানি তেল পরিশোধনে সুষ্ঠু পরিকল্পনা সহ বেশ কিছু চ্যালেঞ্জ নিয়ে এগুতে হয়েছে বলে জানান কর্মকর্তারা। আগের কি চাপ ছিল না ছিল ওগুলো আর এখন আমাদের হিসাবের মধ্যে নাই। প্রথম দিন থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি এবং তার একাংশের কাজ খুব অনতিবিলম্বেই শুরু হয়ে যাবে। দেশে আমদানি করা ক্রুড অয়েল ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন হয়ে 3টি তেল বিপণন কোম্পানির মাধ্যমে বাজারজাত হয়। এছাড়া এখানে পরিশোধিত তেল থেকে ডিজেল, পেট্রোল, অকটেন, জেট ফুয়েল, বিটুমিন, এলজিপি সহ 14টি পেট্রোলিয়াম পণ্য উৎপাদন করে প্রতিষ্ঠানটি। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। নির্মাণের 18 বছরেও রংপুর বিভাগে চালু হয়নি কৃষকের বাজার। এসব বাজারে চলছে কমিউনিটি সেন্টার, ব্যায়ামাগার, কসাইখানা সহ নানা কার্যক্রম। মধ্যস্বত্বভোগীদের এড়িয়ে কৃষকদের ক্ষুদ্র উদ্যোক্তায় পরিণত করতে কয়েক কোটি টাকা খরচ করা হলেও তা কৃষকের কোনো কাজে আসছে না। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলামের সাথে রিপোর্ট। এখনও দেশের অর্থনীতির বড় চালিকা শক্তি কৃষি, আর এর চালক কৃষক। তবে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্মে বেশিরভাগ সময় উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন তারা। এমন বাস্তবতায় মধ্যস্বত্বভোগীদের এড়িয়ে কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতে 2007-08 অর্থ বছরে রংপুর বিভাগে কয়েক কোটি টাকা খরচ করে কৃষকের বাজার নির্মাণ করে সরকার। তবে দীর্ঘ সময়েও এসব বাজারে কৃষকের জায়গা নিশ্চিত করতে পারেনি কৃষি বিভাগ। এসব ভবনে গড়ে উঠেছে কসাইখানা, ব্যায়ামাগার, ভাঙ্গারের দোকান সহ নানা ব্যবসা প্রতিষ্ঠান। এমনকি অনেকগুলো রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংসের পথে। এখানে প্যাকেটিং হবে, এই সবজি যাবে দেশের বাইরে, সেখানে এখন এখানে বাজার কসাইখানা। পাইকারি ব্যবসা করতাম, আমার ব্যবসা টোটালি বন্ধ। প্রায় 2 বছর থেকে দোকানে বসতে পারি না, গন্ধ বসা যায় না। এই মার্কেটটা যদি আবার পণ্য এই পরিষ্কার করে আবার চালু করে তাহলে এই এলাকার
কৃষকের সবাই উপকৃত হবে। 2 মাসেও একটা কাজ নেই, পরে লিজ দিয়ে এই কমিটি ম্যাটার করার পরে তাও চলতেছে না কমিটি ম্যাটার। কৃষকদের জন্য এমন কৃষক বাজার নির্মাণ করা হয়েছিল বিপুল অর্থ খরচ করে। উদ্দেশ্য ছিল কৃষকরা তাদের উৎপাদিত পণ্য এসব কৃষক বাজার থেকে পাইকারি ব্যবসায়ীদের কাছে বিক্রি করতে পারবেন। কিন্তু যে উদ্দেশ্যে এসব কৃষক বাজার নির্মাণ করা হয়েছিল যথাযথ ব্যবস্থাপনার অভাবে কোনোটি চালু করতে পারেনি কর্তৃপক্ষ। নীতিমালা জটিলতা ও সমন্বয়ের অভাবকে দায়ী করে দায় সেরেছে কৃষি বিভাগ। মার্কেটগুলো হচ্ছে পরিচালনার যে কমিটি, এই কমিটির সভাপতি পদাধিকার বলে ওই এলাকার হচ্ছে পৌর মেয়র থাকতেন। তো এইরকম কিছু বিষয়ে জটিলতা আছে আর কি নীতিমালা বা পরিচালনা নির্দেশিকা অনুযায়ী। সবাই মিলেই মূলত আসলে এখানে আমাদের সমন্বিত একটা যে ফোর্স সেটি আসলে প্রয়োগ করতে হবে, তাহলে হয়তো আমার মনে হয় যে এই বাজার যে উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছে সেটি হয়তো সফল হয়। রংপুর বিভাগে মোট 32টি কৃষকের বাজার নির্মাণ করা হয়। প্রতিটির নির্মাণ ব্যয় ছিল প্রায় 2 কোটি টাকা। নাজমুল ইসলাম নিশাদ, সময় সংবাদ, রংপুর। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের 33তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দফতরের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। এরপর বর্ণাঢ্য র্যালি C&B মোড় থেকে শুরু করে সদর দফতরের সামনে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেন, সাধারণ মানুষের জানমাল রক্ষার্থে কাজ করছে পুলিশ। আগের চেয়েও পুলিশ এখন অনেক বেশি মানবিক। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ইতিহাসের বাঁক বদলে দেয়া জুলাই শুরু। আবু সাঈদের কবর জিয়ারত করে দেশ গড়তে পদযাত্রা এনসিপির। বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে অটল থাকার ঘোষণা। ডেঙ্গিতে দেশে একজনের মৃত্যু, 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি 386। করোনার সংক্রমণ বাড়লেও কিট সংকটে বন্ধ রংপুর মেডিকেলের PCR ল্যাব, প্রস্তুত হয়নি আইসোলেশন সেন্টার। এই ছিল বাংলার সময়, সঙ্গে থাকুন সময়।